সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সাবজেক্টের প্রথম অধ্যায়ের প্রথম অংশ, স্ট্রেস এবং স্ট্রেন, বাংলায় যাদেরকে বলা হয় পীড়ন এবং বিকৃতি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবির মধ্যে দেখা যাচ্ছে একটা বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর কীভাবে স্থাপন করা হয় এবং রিইনফোর্স দিয়ে কীভাবে কংক্রিট শক্ত করা হয়। এ ধরনের কাজে লোহার সাধারণত স্ট্রেস এবং স্ট্রেন পরীক্ষা করা হয়। আজকের ক্লাস শেষে আমরা কী কী শিখতে পারবো একটু দেখে নিই। পীড়ন এবং বিকৃতি, স্ট্রেস এবং স্ট্রেন কী তা বলতে পারবে। পীড়ন এবং বিকৃতি এর সংজ্ঞা ও এর প্রকারভেদ এবং কতিপয় বিষয় সম্পর্কে বলতে পারবে। প্রথমে হইল পীড়ন বা স্ট্রেস কাকে বলে তার সংজ্ঞা আমরা দেখি। কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে একটি আভ্যন্তরীণ অর্থাৎ বিপরীতমুখী প্রতিরোধ বলের সৃষ্টি হয়। এরূপ বলের তীব্রতাকে পীড়ন বা স্ট্রেস বলে। পীড়নের সূত্র হল লোড ডিভাইডেড বাই এরিয়া। লোড হইল প্রযুক্ত বল এবং এরিয়া বলতে বোঝায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। এবং পীড়নের একক হইল, প্রচলিত একক হইল কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আজকে আমরা এরপরে আলোচনা করব বিকৃতি নিয়ে। প্রথমে বিকৃতির সংজ্ঞা। বিকৃতির সংজ্ঞা হইল কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগের ফলে বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন ঘটে। এরূপ আকার বা আকৃতির পরিবর্তনকে বিকৃতি বা স্ট্রেন বলে। স্ট্রেনের সূত্র হইল ফাইনাল অ্যামাউন্ট মাইনাস ইনিশিয়াল অ্যামাউন্ট ডিভাইডেড বাই ফাইনাল অ্যামাউন্ট। এরপর আমরা দেখব আজকে বলের প্রকৃতি অনুযায়ী পীড়ন এবং বিকৃতি কত ধরনের হয়। বল, বিভিন্ন ধরনের বলের প্রকৃতি অনুযায়ী পীড়ন এবং বিকৃতির নাম হয়। কি কি বল আমরা এখানে দেখতে পাচ্ছি। বলগুলি হলো টানা বল, টেনসাইল লোড, চাপা বল, কম্প্রেশন লোড, কৃত্তন বল, শেয়ার লোড, মোচড় বল, টরশনাল লোড, বাকন বল, বেন্ডিং লোড। এই বলগুলির নাম অনুসারে পীড়নের নাম হয় এবং বিকৃতির নাম হয়। দেখি আমরা কি কি নাম হয়। পীড়ন, পীড়নের প্রকার। টানা পীড়ন, যাকে ইংরেজিতে বলা হয় টেনসাইল স্ট্রেস, চাপা পীড়ন, কম্প্রেসিভ স্ট্রেস, কৃত্তন পীড়ন, শেয়ার স্ট্রেস, মোচড় পীড়ন, টরশনাল স্ট্রেস এবং বাকন পীড়ন, বেন্ডিং স্ট্রেস। বিকৃতির প্রকারভেদ। কি কি বিকৃতি আমরা দেখতে পাই। প্রথমে আমরা দেখতে পাই টানা বিকৃতি, তারপরে টেনসাইল স্ট্রেন, দ্বিতীয় আমরা দেখতে পাই চাপা বিকৃতি, এলো কম্প্রেসিভ স্ট্রেন, তৃতীয় দেখতে পাই আমরা কৃত্তন বিকৃতি, শেয়ার স্ট্রেন, চতুর্থ আমরা দেখতে পাই মোচড় বিকৃতি, টরশনাল স্ট্রেন এবং লাস্ট আমরা দেখতে পাই বাকন বিকৃতি বা বেন্ডিং স্ট্রেন। এই স্ট্রেস এবং স্ট্রেন এবং বল, এই তিনটা যদি আমরা একত্রে সমন্বয় করি তাহলে আমরা একটা টেবিল পাইতে পারি। বলের প্রকৃতি। বলের প্রকৃতির মধ্যে আছে টানা বল, চাপা বল, কৃত্তন বল, মোচড় বল এবং বাকন বল। এই টানা বলের জন্য যে পীড়ন হয় তার নাম হলো টানা পীড়ন এবং যে বিকৃতি হয় তার নাম হলো টানা বিকৃতি। তদ্রূপ চাপা বলের জন্য আমাদের যেটা হয় চাপা পীড়ন এবং চাপা বিকৃতি। কৃত্তন বলের জন্য হয় কৃত্তন পীড়ন, কৃত্তন বিকৃতি। মোচড় বলের জন্য হয় মোচড় পীড়ন, মোচড় বিকৃতি। তারপরে বাকনের জন্য হয় বাকন বলের জন্য বাকন পীড়ন, বাকন বিকৃতি। কতিপয় সম্পর্কযুক্ত বিষয় যা আমরা জানতে পারবো আজকে। কি কি বিষয় আমরা জানবো, আগে এগুলি দেখে নিই। স্থিতিস্থাপক সীমা, ইংরেজিতে বলা হয় ইলাস্টিক লিমিট। মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, হুকের সূত্র, বাল্ক মডুলাস। এগুলির আমরা সংজ্ঞা শিখব এবং কোথায় কিভাবে প্রয়োগ হয় সেটা আমরা জানবো। আর কিছু আছে পয়সনের অনুপাত বা পয়সস রেশিও, নিরাপত্তা সহগ, ফ্যাক্টর অফ সেফটি, কার্যকরী পীড়ন, ওয়ার্কিং স্ট্রেস, সর্বোচ্চ পীড়ন, এটাকে বলা হয় আলটিমেট স্ট্রেস। মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি কি? মডুলাস অফ ইলাস্টিসিটি হলো
স্থিতিস্থাপক সীমার মধ্যে টানাপীড়ন অথবা টানা বিকৃতির অনুপাতকে মডুলাস অফ ইলাস্টিসিটি বলা হয়। টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেস ডিভাইডেড বাই টেনসাইল অর কম্প্রেসিভ স্ট্রেন, এটা হলো কনস্ট্যান্ট। সবসময় এটা আনুপাতিক হারে হয়ে থাকে। ইহাকে ই দ্বারা প্রকাশ করা হয়। মাইল্ড স্টিলের জন্য ই সমান 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এর পরবর্তী আমরা দেখি স্থিতিস্থাপক সীমা কি। বস্তুর উপর কোনো ধরনের লোড বা বল প্রয়োগ করলে যদি এর আকৃতির পরিবর্তন ঘটে এবং ওই বল সরায় নিলে যদি তার আকৃতির পরিবর্তন পূর্বের অবস্থায় ফিরে আসে, মানে আদি অবস্থায় ফিরে আসে, তবে লোডের যে মাত্রা পর্যন্ত এই ঘটনা ঘটে তাকে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট বলে। সর্বপ্রথম এই সূত্র হুক আবিষ্কার করেন। হুকের সূত্র 1678 খ্রিস্টাব্দে রবার্ট হুক স্থিতিস্থাপক সীমা পর্যন্ত পীড়ন এবং বিকৃতির অনুপাত প্রকাশ করেন এবং এর অনুপাত সমান ধ্রুবক। সূত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন কনস্ট্যান্ট হয়। এখন আমরা দেখব মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি এবং মডুলাস অফ রিজিডিটি মূলত একই ধরনের, শুধুমাত্র পার্থক্য হলো লোড বা বলের পার্থক্য। মডুলাস অফ ইলাস্টিসিটিতে যে লোড ব্যবহার করা হয় সেটা হলো টানা লোড অথবা চাপা লোড, আর মডুলাস অফ ইলাস্টিসিটিতে যে লোড ব্যবহার করা হয় সেটা হলো শেয়ার লোড বা কৃত্তন বল। তো শেয়ার লোডের কারণে কৃত্তন পীড়ন হয় এবং কৃত্তন বিকৃতি হয়, তাইলে কৃত্তন পীড়ন এবং বিকৃতির অনুপাতকে মডুলাস অফ রিজিডিটি বলে। সূত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে শেয়ার স্ট্রেস ডিভাইডেড বাই শেয়ার স্ট্রেন সমান হলো কনস্ট্যান্ট। ইহা জি দ্বারা প্রকাশ করা হয় এবং জি এর মান মাইল্ড স্টিলের জন্য জি ইকুয়াল টু 0.084 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন আমরা দেখব বাল্ক মডুলাস। বাল্ক মডুলাস হলো যখন একটি বস্তু একই তীব্রতার পরস্পর সমকোণী 3টি স্ট্রেসের অধীনে থাকে, তার মানে এটাকে বলা হয় ভলিউমেট্রিক বা আয়তনিক স্ট্রেস। সেক্ষেত্রে ডিরেক্ট স্ট্রেস এবং সম্পর্কযুক্ত ভলিউমেট্রিক স্ট্রেইনের মানে আয়তনিক বিকৃতির অনুপাতকে বলা হয় বাল্ক মডুলাস। ইহা কে দ্বারা প্রকাশ করা হয় এবং কে সমান ডাইরেক্ট স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউমেট্রিক স্ট্রেইন। মাইল্ড স্টিলের জন্য কে এর মান সাধারণত কে ইকুয়াল টু 1.6 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে থাকে। পয়সনের রেশিও হলো 1881 সালে পয়সন নামক বিজ্ঞানী এই সূত্র আবিষ্কার করেন। কোনো বস্তুর উপর টানা বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং বস্তুর পার্শ্ব কমে। আবার উল্টা দিকে চাপা বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য কমে ও পার্শ্ব বাড়ে, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি একই সাথে ঘটে। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও বলে। ইহা মিউ দ্বারা প্রকাশ করা হয় এবং মিউ ইকুয়াল টু লঙ্গিচুডিনাল স্ট্রেন ডিভাইডেড বাই ল্যাটারাল স্ট্রেন, মানে দৈর্ঘ্য বিকৃতি, এটা উপরেরটা হলো দৈর্ঘ্য বিকৃতি এবং নিচেরটা হলো পার্শ্ব বিকৃতি। মাইল্ড স্টিলের জন্য মিউর মান সাধারণত 0.25 থেকে 0.3 পর্যন্ত হয়ে থাকে। এখন আমরা দেখব স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল এবং মেশিন ডিজাইন এবং অন্যান্য রিলেটেড যত বিষয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটা হলো নিরাপত্তা সহগ। ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি কী, কেন, কোথায়, কিভাবে ব্যবহার করা হয় ওটা আমরা প্রথমে জানব। কোনো যন্ত্রাংশে সৃষ্ট সর্বোচ্চ এবং ব্যবহারিক ক্ষেত্রে ওই যন্ত্রাংশে
কার্যকরী পীড়নের অনুপাতকে নিরাপত্তা সহগ বলে। অর্থাৎ কোনো একটা বস্তু বা একটা ম্যাটেরিয়াল সর্বোচ্চ যেই পরিমাণ লোড নিতে পারে, তার যেই সর্বোচ্চ ক্ষমতা, এবং তাকে যেই পরিমাণ লোড কার্যক্ষেত্রে তার উপরে চাপানো হয় বা দেওয়া হয়, এই দুইটার অনুপাত হলো ফ্যাক্টর অফ সেফটি। বস্তুকে নিরাপদে রাখার জন্য তার সর্বোচ্চ লোড তাকে দেওয়া হয় না, তার থেকে তাকে লোড কম করে দেওয়া হয়। এই দুইটার যে অনুপাত তাকে ফ্যাক্টর অফ সেফটি বলা হয়। সংক্ষেপে ইয়াকে এফএস দ্বারা প্রকাশ করা হয়। এফএস ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস ডিভাইডেড বাই ওয়ার্কিং স্ট্রেস। আলটিমেট স্ট্রেস হলো সর্বোচ্চ স্ট্রেস, ওয়ার্কিং স্ট্রেস হলো কার্যক্ষেত্রে তার উপরে যেই পরিমাণ স্ট্রেস পতিত হয়। লোডের প্রকৃতি এবং পদার্থের ভিন্নতার জন্য ফ্যাক্টর অফ সেফটি সাধারণত নিম্নরূপ হয়ে থাকে। ম্যাটেরিয়াল, কাস্ট আয়রন, মাইল্ড স্টিল, উড, এই তিন ধরনের ম্যাটেরিয়ালের জন্য ভিন্ন ভিন্ন ফ্যাক্টর অফ সেফটি আমরা দেখতে পাই। যদি ডেড লোড হয় তবে কাস্ট আয়রনের জন্য হবে 4, লাইভ লোড যদি হয় তাহলে হবে 6 থেকে 10, এবং ইম্প্যাক্ট লোড, হঠাৎ লোড যেটা যদি হয় তাহলে 10 থেকে 15। মাইল্ড স্টিলের ক্ষেত্রে সাধারণত ডেড লোডের জন্য 3, লাইভ লোডের জন্য 5 থেকে 8, এবং ইম্প্যাক্ট লোডের জন্য 9 থেকে 13। এবং উড যদি হয় বা কাঠের আবার বিভিন্ন ধরনের কাঠ আছে, তার মধ্যে অ্যাভারেজ ধরা হয়েছে যে কোনো উডের জন্য যদি ডেড লোড হয় তাহলে 7, লাইভ লোড যদি হয় 10 থেকে 15, এবং যদি ইম্প্যাক্ট লোড হয় হঠাৎ লোড তাহলে 14 থেকে 20। এখন আমরা দেখব সর্বোচ্চ পীড়ন বা আলটিমেট স্ট্রেস কি। কোনো যন্ত্রাংশে লোড প্রয়োগের ফলে লোড প্রয়োগ করতে থাকলে সর্বোচ্চ যে পরিমাণ লোডের জন্য যন্ত্রাংশটি টিকে থাকতে পারে, ওই অবস্থায় যেই পীড়নের সৃষ্টি হয় তাকে সর্বোচ্চ পীড়ন অথবা আলটিমেট স্ট্রেস বলা হয়ে থাকে। অর্থাৎ এর বেশি লোড তার মধ্যে প্রয়োগ করলে সে আর লোড নিতে পারবে না, সে ফেল করবে। কার্যকরী পীড়ন, কার্যক্ষেত্রে ব্যবহৃত অবস্থায় প্রয়োগকৃত লোডের জন্য যন্ত্রাংশে যে পীড়নের সৃষ্টি হয় ওই পীড়নকে যন্ত্রাংশের কার্যকরী পীড়ন বলে। অর্থাৎ সে লোড অনেক বেশি নিতে পারে কিন্তু তাকে বেশি দেওয়া হয় না। সর্বোচ্চ লোডকে ফ্যাক্টর অফ সেফটি দ্বারা ভাগ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লোড তাকে কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয়, ওই লোডটাকে বলা হয় কার্যকরী লোড। এবং এই লোডের কারণে যেই পীড়নের সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকরী পীড়ন বা ওয়ার্কিং স্ট্রেস। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখি, যন্ত্রাংশে কার্যকরী পীড়ন, ওয়ার্কিং স্ট্রেস এবং সর্বোচ্চ পীড়ন এর মধ্যে কোনটা কম বা কোনটা বেশি। যন্ত্রাংশে কার্যকরী পীড়ন সর্বোচ্চ পীড়নের কম হয় এবং ইহা ধার্যকৃত নিরাপত্তা সহযোগের উপর নির্ভর করে। কতিপয় প্রশ্ন, স্ট্রেস কি, স্ট্রেইন কি, স্ট্রেইনের একক কি, কার্যকরী পীড়ন ও সর্বোচ্চ পীড়ন কোনটি বড়, মডুলাস অফ রিজিডিটি কোন পীড়নের জন্য বা কোন বিকৃতির জন্য হয়, মডুলাস অফ ইলাস্টিসিটি কোন পীড়ন বা কোন বিকৃতির জন্য হয়। এই প্রশ্নগুলি আমাদের পাঠের ভিতরে ছিল। আমাদের প্রশ্নগুলির উত্তরগুলি আমরা যদি জেনে নেই তাহলে প্রথমে আছে স্ট্রেস। স্ট্রেস কি? বল প্রয়োগের ফলে বলের বিপরীতে প্রতিরোধমূলক যে বাধা সৃষ্টি করে একক ক্ষেত্রে এই বাধাকে কি বলা হয়? স্ট্রেস বা পীড়ন বলা হয়। 2 নম্বর প্রশ্ন, স্ট্রেইন কি? বল প্রয়োগের ফলে বস্তুর বিকৃতি ঘটে, এই বিকৃতিকে সাধারণত স্ট্রেইন বা বিকৃতি বলা হয়। 3 নম্বরে দেখা যাচ্ছে স্ট্রেইনের একক কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছাত্রছাত্রীরা পরীক্ষায় বিশেষ করে বেশিরভাগ ছাত্রছাত্রী এই ভুলটা করে থাকে। স্ট্রেইন এর কোনো একক নাই, কিন্তু ভুল করে ছাত্রছাত্রীরা মনে করে যেটা যেহেতু দৈর্ঘ্য, একটা আদি দৈর্ঘ্য আর একটা শেষ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের তো একক আছে সেন্টিমিটার, না বুঝে সেন্টিমিটার বসায় ফেলে। অ্যাকচুয়ালি
দৈর্ঘ্যকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য কাটা যায়, সুতরাং ওইখানে কোনো একক বাকি থাকে না। কার্যকরী পীড়ন ও সর্বোচ্চ পীড়ন কোনটি বড়? আমরা জানি সব সময় সর্বোচ্চ পীড়ন বড় হবে, কার্যকরী পীড়ন ছোট হবে। একটা লোক যদি সে 100 কেজি বোঝা নিতে পারে, তাহলে তাকে বোঝা দেওয়া হয় 10 কেজি বা 20 কেজি বা সর্বোচ্চ 25 কেজি বা 30 কেজি। তাহলে বড় হবে কোনটা? তার সর্বোচ্চ ক্ষমতা যেটা ওটা হলো বেশি, এবং তাকে যেটা দেওয়া হচ্ছে ওটা হলো কম। মডুলাস অফ রিজিডিটি কোন পীড়নের জন্য বা বিকৃতির জন্য হয়? আমরা আগে বলছিলাম মডুলাস অফ ইলাস্টিসিটি এবং মডুলাস অফ রিজিডিটি দুইটা একই জিনিস, একই ধরনের, একই ক্যাটাগরির। পার্থক্য কোন জায়গায়? বলের ক্ষেত্রে। কি কি বল? একটার মধ্যে থাকবে শেয়ার বল, আরেকটার মধ্যে থাকবে টানা অথবা চাপা বল। শেয়ার বলের জন্য বা শেয়ার পীড়নের জন্য যেই মডুলাস গণনা করা হয় তাকে বলা হয় মডুলাস অফ রিজিডিটি, এবং টানা বল অথবা চাপা বলের জন্য যেটা, ওটার নাম হলো মডুলাস অফ ইলাস্টিসিটি। ব্যবহারিক কাজে পীড়ন ও বিকৃতির গুরুত্ব। ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে পীড়ন এবং বিকৃতির অবশ্যই গুরুত্ব আছে, তবে গুরুত্বটা কি আমরা একটু দেখি। দালান কোঠা অথবা সেতু, কালভার্ট ইত্যাদি কাঠামো মজবুত করার জন্য কংক্রিটের সাথে লোহা ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। ব্যবহৃত লোহা সঠিক লোড নিতে পারবে কিনা সেজন্য পীড়ন ও বিকৃতি পরীক্ষা করা হয়। সরকারি যত বড় বড় ইমারত, ব্রিজ, কালভার্ট ইত্যাদি আছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্ষেত্রে যে রিইনফোর্স বা লোহা ব্যবহার করা হয় তার পীড়ন এবং বিকৃতি নির্দিষ্ট ফি মারফত কোনো টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পরীক্ষা করে নিতে হয়। পরবর্তীতে আমরা দেখি কিভাবে পরীক্ষা করা হয়। এখানে একটা মেশিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মেশিনটার নাম হলো ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এই মেশিন দিয়ে, ইউনিভার্সাল নাম হচ্ছে, এটার বহুবিধ ব্যবহার আছে। তা সাধারণত লোহার ক্ষেত্রে টেনসাইল টেস্ট করা হয়। তো লোহা পরীক্ষা করার জন্য রড সাধারণত পরীক্ষার জন্য একটা নমুনা তৈরি করে নেওয়া হয়, যেটাকে বলা হয় টেনসাইল টেস্ট স্ট্যান্ডার্ড স্পেসিমেন। এটা নির্দিষ্ট মাপ থাকে, এটার স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য এবং সাইজ। লোহা যদি আকৃতিতে ডায়ামিটার বেশি হয় বা ব্যাস বেশি হয়, বেশি মোটা হয়, তখন এটাকে নির্দিষ্ট অনুপাতে টার্নিং করে স্পেসিমেন তৈরি করে নেওয়া হয়। সাধারণত যে সমস্ত লোহা 1/2 ইঞ্চির কম ব্যাস আছে ওগুলি স্পেসিমেন তৈরি করার দরকার পড়ে না। লোহা যদি 1/2 ইঞ্চির চেয়ে বেশি মোটা হয়, মানে 12 মিলিমিটার বা 13 মিলিমিটার চেয়ে বেশি মোটা হয়, তখন স্পেসিমেন তৈরি করে নিতে হয়। এখানে একটা ছবিতে আমরা একটা মিটার দেখতে পাচ্ছি। এখানে 2 রকমের মিটার ব্যবহার করা হয়েছে। একটা বলা হয় এক্সটেনসোমিটার, আরেকটাকে বলা হয় কম্প্রেসোমিটার। 2টা মিটার একসাথে ফিটিং করা থাকে। যদি টেনসাইল টেস্ট করা হয় তাহলে পদার্থের এক্সটেনশন ঘটে, তখন এক্সটেনসোমিটার ব্যবহার করা হয়। আর যদি কম্প্রেশন টেস্ট করা হয় তাহলে পদার্থের কী হয়, আয়তন আর দৈর্ঘ্য কমে, তখন কম্প্রেসড হয়, কম্প্রেসোমিটার ব্যবহার করা হয়। আমরা যখন টেস্টের রেজাল্ট আমরা যখন দিই, টেস্টের রেজাল্টে যেই জিনিসগুলো উল্লেখ করতে হয় তার মধ্যে আছে, প্রথম হলো ইল্ড লোড এবং ইল্ড স্টেজ। 2 নম্বর হলো আলটিমেট স্টেজ বা আলটিমেট লোড কত, এবং ব্রেকিং স্টেজ, ব্রেকিং স্টেজ কত। 3 ধরনের লোড এবং 3 ধরনের স্টেজ সাধারণত আমরা ক্যালকুলেশন করে থাকি। ইল্ড লোড হলো স্থিতিস্থাপক সীমা পর্যন্ত যে লোড সে গ্রহণ করে, এবং আলটিমেট স্টেজ বা আলটিমেট লোড বা সর্বোচ্চ লোড হলো সে যে পরিমাণ লোড নেওয়ার ফলে সে আর টিকতে পারে না, সে ফেইলিউর হয়, ওটাকে বলা হয় আলটিমেট স্টেজ বা আলটিমেট লোড। আরেকটা হলো ব্রেকিং লোড। ব্রেকিং লোড হলো যে পরিমাণ লোডের জন্য সে কী করে, ছিঁড়া যায়। আলটিমেট লোড এবং ব্রেকিং লোড। আলটিমেট লোড হলো সর্বোচ্চ লোড সে নেয়, কিন্তু সে তখন টিকে থাকে, তারপরে লোড আস্তে আস্তে কমতে থাকে এবং এক পর্যায়ে সে কী হয়, ছিঁড়ে যায়। এবং তার সাথে আমাদের যে জিনিসটা লাগে
সেটা হলো শতকরা কতটুকু বৃদ্ধি পায়। এটা হলো পার্সেন্টেজ অফ ইলংগেশন। বস্তু যত নরম হবে বা লোহা যদি নরম প্রকৃতির হয় তাহলে ইলংগেশন বেশি হয়, এবং যদি বস্তু শক্ত হয় তাহলে ইলংগেশন কম হয়। তা আমরা দেখি এখানে 1 নম্বরে আছে ডায়ামিটার হলো 1.6, এটার ইল্ড স্টেজ ছিল কত 4480 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আলটিমেট স্টেজ ছিল তার কত 6065। ব্রেকিং স্টেজ কত ছিল তার 4000, এবং তার পার্সেন্টেজ অফ ইলংগেশন ছিল কত 16%। মডুলাস অফ ইলাস্টিসিটি তার কত, মডুলাস অফ ইলাস্টিসিটি হলো 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তদ্রূপ 2 নম্বর নমুনা, তার ছিল ইল্ড স্টেজ কত 4460, আলটিমেট স্টেজ ছিল 6040, ব্রেকিং স্টেজ ছিল 4100, ইলংগেশন ছিল কত 15.8, এবং তার মডুলাস অফ ইলাস্টিসিটি 2 × 10⁶। 3 নম্বর নমুনা একইভাবে ইল্ড স্টেজ ছিল 4490, আলটিমেট স্টেজ ছিল 6030, ব্রেকিং স্টেজ ছিল 4050, এবং পার্সেন্টেজ অফ ইলংগেশন ছিল 16.2, এবং মডুলাস অফ ইলাস্টিসিটি 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই পরীক্ষাগুলি সাধারণত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে করা হয়, অথবা বুয়েট অন্যান্য ইঞ্জিনিয়ারিং যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে এই পরীক্ষাগুলি করা হয়। পরীক্ষার মধ্যে কী কী থাকে, রেফারেন্স মেমো নাম্বার থাকে, ডেট থাকে, কে টেস্ট করলো তার সিগনেচার থাকে, টেস্ট যে ইনচার্জ থাকে তার সিগনেচার থাকে, ডিপার্টমেন্টের হেডের সিগনেচার থাকে, এবং প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার থাকে। এরকম একটা সার্টিফিকেট যদি পাওয়া যায় তাহলে এই লোহাটা কাজের জন্য সরকারিভাবে অনুমোদনযোগ্য হবে। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম তার মধ্য থেকে সামান্য ছোট্ট একটু বা তোমাদের জন্য বাড়ির কাজ রাখা হলো। সেটা হলো কি, পাঠ্য বই অথবা যে কোনো উৎস থেকে বিভিন্ন পদ্ধতিতে পীড়নের একক সমূহ শিখবে ও মুখস্থ করবে। বাড়ির কাজটুকু করবে, ইনস্টিটিউট খোলার পরে বিষয় শিক্ষকের কাছে বাড়ির কাজটা জমা দিবে, বিষয় শিক্ষক সেটা মূল্যায়ন করবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।